ও এই লও তোমার লাইন লিয়ে আইছি খাইয়া লও। কি আনছো এরা? আই কতবার করে কইছে আর খিদা লাগছে আর পেট পুড়তেছে, আর লেগারে নিয়ে আইছো এই বিস্কুট। এই বিস্কুট তুই খা। বাবারে আই খুঁজছি, কোনো হোটেল রেস্টুরেন্ট নাই, এর চেয়ে ভালো কিছু আর পাওয়া যায় না। কি হইতাম অন্য কিছু পাও নাই না? এই তুমি এমন কিপটা কি আনলাই? হ্যাঁ কি আঁকো কিপটা নি? হ্যাঁ যদি কিপটা হইতাম তোমার এত টাকা খরচ করি নেপালে নিয়ে আসতাম নি। ও নেপাল নিয়ে আইছো কেন? তো নেপাল যে আইছো, এই নেপাল আনার জন্য বিমানের টিকিট, হোটেল ভাড়া এগুলা কে দিছে? কে দিছে আবার? তোমার ভাই দিছে। নিজের বউলুই হানিমুন করতে আইবা বিদেশ, আর এই হানিমুনের টিয়া দিব অন্য বেড়ায়, তোমার লজ্জা লাগে না? এই ধরনের কথা আনে বলবা না। কি তোমার ভাইয়ের টিয়া চাইছিনি? তোমার ভাই আর কয় যে হানিমুনে যাইতেছো, তোমাকে গিফট করতাম। হ্যাঁ হাতে দিছে, কি করতাম? দুদিন টিয়া না আনিতাম তাই কি হইতো? বলে বেদব। বলছি আর কথা মানে নো, তখন তো আরেক ঝামেলা হইতো। এই যে আইলে আমি নিছি। হইছে তোমার মুরো যে কত দূর আর ভালো মতো জানা আছে। এইসব কথা আরে বলবা না, আর আত্মসম্মান বোঝ আছে, বুঝছো নি? আরে বাবা কিপটা হেতেনের আবার আত্মসম্মান বোধ উঠলে উঠতেছে। তুমি কিন্তু এনে আল্লাহকে বাড়াবাড়ি শুরু করছো। কিন্তু কি আরে রেখা বাংলাদেশ চলে যাইবা? আল্লাহ কি আঁকো তুমি? হ্যাঁ তোমার স্ত্রী না, তোমার চলে যাবো কি? হ্যাঁ আরে মিতুবে তাই বলে কি স্ত্রীর প্রতি খেয়াল রাখতাম না? হইছে আর ডং করন লাগতো না। তোমার সাথে করবো ডং, তালি পরে তো আর শাস্তি হইব সং। শোনো, কার টাকায় হারিমুন করতেছি বড় কথা না, তোমার সাথে আমার ইন্টিমেসিটা কি হেঁটে এলে বড় কথা। কি কিয়া কোন ইন্টিমেসির কথা কইতে আসো? হ্যাঁ আর লগে উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করবে না, তাইলে কিন্তু ভালো হইব না, কই দিলাম। আরে বাবু রে, হানিমুনে কিল্লাই আহে একটু উল্টা পাল্টা করানোর লাই, নিজেদের মধ্যে একটু সম্পর্ক বিল্ড আপ করানোর লাই, বুঝো না? ওরে এত মধু খাও না আবার বালা না। বেশি মধু খাইলে ওজন বাইরে যেতে হারে, ওজন বাড়ার পর একটা ফুটবল হয়ে যায়, আবার রক্তে শর্করা বৃদ্ধি হয়ে যাব, তাতেও সমস্যা হইতে পারে। এর চেয়ে ভালো মধু খাওয়া থেকে বিরত থাকো। আর যদি বেশি জ্বালাও আমারে আইকে তো কামড় দিও। অসুবিধা কি? তুমি যদি মনে করো যে আনে কামড়াইবা, সারাক্ষণ কামড়াইতে পারো, আমি মাইন্ড করতাম না। আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে যে আই তোমারে কামড় দিবার যামু? আই তোমারে কামড় দিমু দেখমু তুই উল্টা মানে একটা কামড় দিয়ে বইছো। আরে বাবা রে, কামড়া কামড়ি বাদ দাও। কি হানিমুন করতে আইছি নাকি সাবান শ্যাম্পুর ব্যবসা করতে আইছি? হ্যাঁ আমরা দুজন খালি হানিমুনই করতাম। এখন আমরা হানিমুন করবো, ঘুরমু, খামু, বেড়ামু, এই যা। হ্যাঁ চলো। কি হরছো তুমি? এখনো কথা নেই, হোলানের মতো জিনিস কাপড় চোপড় ভর চকিল লাগে, আর তো মান সম্মান সব শেষ করে দিবে তুমি। কিয়া কও? হ্যাঁ কিয়া কও? ইতান এই নেপালের ভিতরে আই কি লম্বা লম্বা শাড়ি পরে বয়ে থাকুম না? ওই গ্রামের খ্যাত বেটি গুলা হান। আচ্ছা তো তোমার শাড়ি পরতে কই নো, তোমারে বলছি যে সালোয়ার কামিজ পরো। খাইতাম না। নেপালে আই নায়িকারা আছে ছোট ছোট শর্ট শর্ট প্যান্ট পরে, তো তাও গেঞ্জি আর প্যান্ট পরছি। আচ্ছা তুমি কি নায়িকা? হ্যাঁ তুমি কি নায়িকা নি? আর বউ আর নায়িকা এদের প্রফেশন, অভিনয় করা, ছবি করা এদের প্রফেশন। প্রফেশনের জন্য মনে করো অনেক কিছু করতে পারে। ওরে ন্যারো মাইন্ড রে, কেমন ন্যারো মাইন্ড! নিজের বড় এমনি দেখতে হারবারা, আর মানুষের বড় দেখতে খুব ভালো লাগে কেন? তোমার সারা দ্বিতীয় নারীর দিকে চোখ তুলে চাই না। অন্যের বউ কি হরে না হরে আর দেওয়ার দরকার আছে নি? হ্যাঁ এইয়া যদি চায়া না দেও তাহলে তো তুমি অন্ধ। আচ্ছা বুঝি ন, এত টিয়া খরচ করে নাগর করে আইছি, গুড়ার লাই তুমি ঝগড়া করা শুরু করছো গিল্লাই। তাহলে হোটেলের রুমে আমরা ঝগড়া করতাম, তার টিয়া খরচ করেই নাইলাম গিল্লাই। হ্যাঁ রই, আরে কি তোর ঝগড়াটা মাইয়া মনে হয় নাকি? হ্যাঁ স্বাধীন দেশের স্বাধীন চেতা মাইয়া, আরে এই দেশের স্বাধীন মতো চলতে দাও, নাহলে কিন্তু একদম রক্তারক্তি করে দেবো, গোয়া দিলাম। কিন্তু তোমার বাইরে কিন্তু কল দিমু বলতেছি। কল দাও, কি তোমার না করছে নাকি?
হ্যাঁ তুমি কি মনে করছো এটা বাংলাদেশ না এটা নেপাল বাইরে কল দিবার বাই প্লেনে সরি নেপাল চলে আসবো সেক্সি জামা কাপড় পরলে মানুষের জামাইরারও খুশি হয় আর হাতে নে পাই লজ্জা আল্লাহ। নেপালে আইসি বেশি প্যারা দিতে পারবে না এই কাপড় চাপড় নিয়ে তুমি কোনো কথা কইতে পারবে না আই বুঝতাম পারছি আই তোমারে বুঝাতে পারতাম না আই আচ্ছা ঠিক আছে আই তুমি যে এমনি বলবো আই হ্যান করে চলবো আই তোমার বডিগার্ড আসার কোনো উপায় নাই এই ট্যুরের মধ্যে বুঝছি ঠিক আছে ঠিক আছে ওকে চলো। কেমনে ধরতে হইব কেমনে শিখাই দাও এমনি করে ধরতে হবে ও আচ্ছা এমনি আটতে হইব না আচ্ছা আড়ি আর কি আগর আর তোমার সাথে কোনো কথাই আমি বলবো না। আরে শিলা কথায় কথায় এরকম রাগ করো কেন? রাগ করবো না কাজটা আমি আরে আমি একটা জায়গায় ঘুরতে আসছি, একটু বোঝার চেষ্টা করো না। আরে শোনো, আমার কথা শোনো। ছাড়ো তুমি, তোমার কোনো কথা শুনতে মন চাইতেছে না। আচ্ছা আল্লাহ তোমার কোন পদার্থ দিয়ে বানাইছে আমারে বলো তো? তোমার মনে কি কোনো দয়া মায়া নাই? না, শিলা মানেই কঠিন পদার্থ, আমার মধ্যে কোনো দয়া মায়া নাই। আচ্ছা তুমি আমার সাথে যা করতেছো, তোমার কি মনে হয় না যে তুমি আমার সাথে অন্যায় করতেছো? তুমি আমার পুতুল খেলার কচি মনে ধোকা দিয়ে বিয়ে করছো। মানে কি? এটা তুমি কি বললা? হায় রে আল্লাহ, এই কথা শোনার আগে আমার কান দুইটা বয়রা হয়ে গেল না কেন? হ্যাঁ, আমি তোমার পুতুল খেলার কচি মনে ধোকা দিয়ে বিয়ে করছি না? আর আমার মনটা কি ওই পাথরের মতো শক্ত? হ্যাঁ, তোমার বাবা মা কেন জোর করে তোমার আমার সাথে বিয়ে দিছে? মেয়ে বড় হলে তার বাবা মা বিয়ে দিবে, এটাই স্বাভাবিক। গাছের গোড়াও তোমার, আগাও তোমার, তাইলে আবার সব কিছুর মধ্যে আমার দোষ দাও কেন? তোমারে দোষ দিব না তো কারে দোষ দিব? বিয়ের কত বছর পরে তুমি আমারে হানিমুনে নিয়ে আসছো। হ্যাঁ, ও তোমার কাছে তো তোমার আত্মীয় স্বজনের ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ। আত্মীয় স্বজনকে ভালোবাসবো এটা তো খুবই স্বাভাবিক। কেন, তুমি কি তোমার আত্মীয় স্বজনদের ভালোবাসো না? অবশ্যই আত্মীয় স্বজন ভালোবাসে, কিন্তু সেটা লিমিটের মধ্যে। তোমার খালাতো বোন তোমার সাথে কি করছে তোমার মনে নাই? ভুলে গেছো সব? আচ্ছা এসব কথা বাদ দাও তো। নেপালে ঘুরতে আসছি, এই যে এখন আমরা নাগরকোটে আসছি, শান্তি মতো একটু ঘুরি। বাদ দিব কেন? যে বোনের জন্য তুমি এত কিছু করছো, সেই বোন তোমার এই বিপদের মধ্যে কি বলছে যে 20,000 টাকা জমায় নাকি সে দিবে? কেন তুমি কি ভিক্ষা চাইতেছো তার কাছে? শোনো, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা হিতাহিত জ্ঞান শূন্য। তারা শুধুমাত্র নিজের স্বার্থটা বুঝে, নিজের স্বার্থ ছাড়া অন্যের স্বার্থ বুঝে না। আর শুধুমাত্র যখন তাদের স্বার্থে কোনো আঘাত লাগে তখনই তারা হিংস্র হয়ে ওঠে। তুমি তাদের পিছনে না ছুটে তুমি তোমার কাজটা যদি মনোযোগ দিয়ে করতা, তাহলে আজকে তুমি কোথায় থাকতে তুমি জানো? বুঝবো না কিসের জন্য? আমি সবই বুঝি। আত্মীয় স্বজনের জন্য তুমি যেটা করছো সেটা যদি তুমি নিজের জন্য করতা, তাহলে এতদিনে তোমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছু অভাব থাকতো না। অতীত টেনে লাভ কি বলো? যে কথা মানুষকে কষ্ট দেয় সে কথা কেন চিন্তা করতে হবে? আর পুরুষ মানুষের কাজই হচ্ছে উপার্জন করা, আর সেই উপার্জনের টাকায় তার চারপাশের মানুষজন, মা বাবা ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন, এদের জন্য কিছু করতে পারলে সেটা তো ভালো। আর আল্লাহ যখন কারোর জন্য কোনো কিছু করার সামর্থ্য দেয়, সেটা কিন্তু আসলে করতে পারার ভিতরে একটা শান্তি আছে। এখন হ্যাঁ, উল্টাপাল্টা কিছু একটা হয়েছে, আর এই সব কথা নিয়ে যদি তুমিও আমাকে খোঁটা দাও, আমার কাটা ঘায়ে নুনের ছিটা দাও, তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব? আরে বাবা, তুমি তো আমার জীবনের শেষ ঠিকানা, তাই না? মন খারাপ করাই দিছি তোমার না? আচ্ছা আমি সরি। ইটস ওকে। ও মা গো মা, নেপাল কি সুন্দর, মেঘুরি যাইতেছে। আর তো মন যাইতেছে মেঘের ভিতরে যে একটা লাভ দেই, এনে লাভ দেই একবার, এনে লাভ দেই একবার। নেপাল যদি না আইতাম আর জীবনের তো 16 আনাই বৃত হয়ে যেত। কি কও তুমি? আই কি করতাম? আর কি করার আছে? আর কিছু করার নাই। তুমি কিন্তু আর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছ। হন হানিমুন প্ল্যান নিয়ে আসছি কত সুন্দর, নেপালে না সবকিছু নষ্ট করে দিতেছে। আর জন্য কি তোমার সকল কিছু বেচতে গেল? হ্যাঁ, কি কও তুমি? শুনো বেড়া মানুষ গো, হের বোর কথায় সাই দিতে হয়। বউ যদি কয় সকাল হইব সকাল, বউ যদি কয় রাত হইব রাত। কিল্লাই তুমি ভালো খারাপ যাই করবে আমি সাই দিব কিল্লাই? হ্যাঁ, কারণ আমি তোমার বউ। আচ্ছা তুমি ধরো একটা মানুষে হাত দিয়ে একটা চর মারলা, আই কি তোমার সাই দিবনি? হ্যাঁ, কি আঁকাও তুমি আজেরা? হ না মানে আই কি আনলে হুদাহুদি একটা বেডার গায়ে হাত তুলতাম যাবো? আই আরে তুমি কি চিন্তা করো, আই কি খারাপ? হ্যাঁ, এইসব বাবু কেন? আর বংশ কি ডাকাতের বংশ? আই কিরাম করে গমু? হ্যাঁ, তোমার বংশ ডাকাতের বংশ নাকি রাজার বংশ? আই কিরাম করে গমু? তোমার 14 পুরুষ সম্পর্কে আই জানিনি। আই যদি জানতাম নেপালে আই তুমি আল্লাহকে এমন ব্যবহার করবে, আই জীবন আইতাম না। আচ্ছা আইতন না তুমি আর কি কি? আরে এসা আরে
আছিস তুই? আমি অনেক ভালো আছি। পরিচয় করে দিই, এটা আমার হাজবেন্ড নাদিম। হ্যালো। হাই। আপনার কথা আমি ওর মুখে এত শুনেছি, আজকে মানে এখানে নেপালে এসে আপনার সাথে যে এভাবে দেখা হয়ে যাবে সেটা কল্পনা করতে পারিনি। জীবনে যা কল্পনা করন যায় না এটাই তো বেশি ঘটে। আর পরিচয় করে দেই, হ্যাতেনের নাম হলো রহিম আর সারা জীবনের বডিগার্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নি? আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে হয়েছে কি ভাইয়া, বিদেশের মাটিতে পরিচিত মানুষ বা ভাগ্যের ব্যাপার, বুঝছেন নি? ভাই, পৃথিবীতে এখন বাঙালিরা এমন ভাবে স্থান দখল করেছে, আপনি পৃথিবীর যে দেশে এখন যাবেন সে দেশেই কোনো না কোনো বাঙালি পরিচিত পেয়ে যাবেন। আসলে হয়েছে কি ভাই, পৃথিবীর সব দেশে এখন বাঙালি কমিউনিটি বড় হচ্ছে। সত্যি তোগো দুইজনের দেখে আমার মনটা ভরে গেছে। নিজের তো হয়তো বিশ্বাসই করতে হইতেছে না যে আরা সবাই মিলে এখন নেপাল আসি। আচ্ছা আচ্ছা। কত বছর পর আমাদের দেখা বল। এ তো প্রায় 4-5 বছর হইবই নাকি? তুই ভুলে গেছিস, আমি কিন্তু ভুলি নাই। পাক্কা 6 বছর 3 মাস। এই মাসটা না আমার জন্য অনেক লাকি জানো। দেখো 6 বছর পর দেখা হয়ে গেছে। আর শুনো, 10 কথার এক কথা, আঙ্গো দুই বান্ধবীর অনেক বছর পর দেখা হয়েছে। আচ্ছা, তোমরা দুজন এখন কোন এক সাইডে চলে যাও, আমি এখন বান্ধবীর লগে পার্সোনাল কথা কই। কি করুন ভাইয়া, আইন দেই। চলুন ভাই ওই দিকটা যাই। ওদিকে যাবেন? হ্যাঁ চলেন। আচ্ছা চলেন, একটা চা খেয়া গল্প করি। কি রে, আই তো একটা কথা জিজ্ঞানের লেগে হেড করে পাঠাই দিছি। স্কুলে থাকতে যে তোরে একটা পোলা পছন্দ করতো, কি এই রিন্টু নামের, হেডার কি খবর? দোস্ত, ও মারা গেছে। কি কেমন করি? তুই জানতি না? না, আমার কারো লগে কোনো কথা হয় না। অ্যাক্সিডেন্ট। খারাপ হইল রে। দেখেছেন ভাই, এই হচ্ছে নেপালের সৌন্দর্য। ভাই, প্রথম থেকে দেখছি আপনি খুব চুপচাপ থাকেন, মানে ঘটনা কি বলেন তো? ব্যাকে মিলে যদি আমরা কথাই বলি তাহলে শুনবো কে? এই কথাটা কিন্তু ভাই ভালো বলছেন, মানে সবাই যদি বলে তাহলে শোনার জন্য তো লোক লাগবে। কিন্তু ভাই, সব সময় যদি আপনি শ্রোতা হয়ে থাকেন তাহলে কিন্তু আশেপাশে মানুষজন আপনাকে বোবা ভাবতে পারে। দেখেন তো, এই বোবা প্রসঙ্গে না একটা মজার কথা মনে পড়ে গেল, যেটা আমার জীবনের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আচ্ছা, আসেনি মজার ঘটনা? কোন চাই? মানে হয়েছে কি, ওই 8-10 বছর আগে বিদেশ থেকে আমার কিছু কাজিন এসেছে আমাদের বাসায়। তো অন্যান্য আরও অনেক কাজিনরা এসেছে, সবাই মিলে আনন্দ হই হুল্লোড় আড্ডাবাজি চলছে। তো ওদের কথাবার্তার মধ্যে আমি ওদেরকে ডিস্টার্ব না করে চুপচাপ গিয়ে পিছনে বসে আছি। তো ওরা কথা বলছে, গল্প করছে, এরকম অনেকক্ষণ হলো আর কি। অনেকক্ষণ পরে ওরা যখন পিছনে ফিরে দেখলো যে আমি বসে আছি এবং আমি নাকি সেখানে অনেকক্ষণ ধরে আছি, এটা শোনার পর আমাকে বলতেছে, নাদিম ভাই তুমি কি বলো তো, তুমি কি বোবা নাকি? এখানে চুপচাপ বসে আছো, নাকি তুমি প্রেমের ছেঁকাটা রেখে বেকা হয়ে গেছো? কি একটা অবস্থা ভাই, বলেন তো। ওই লাগি আন্নে ভাবিরে লই নেপাল চলে আসছেন নি? না না ভাই, বিষয়টা আসলে সেরকম না। ওই হয়েছে কি, বিয়ে হয়েছে প্রায় 4-5 বছর। বিয়ের পর থেকে এখনো পর্যন্ত শিলাকে নিয়ে কোথাও যাওয়া হয়নি, হানিমুনও করা হয়নি। তাই ভাবলাম যে এবার হানিমুনটা করে আসি, সেজন্যই নেপালে চলে আসলাম। মনে না হানিমুনে কোনো বয়স নাই, বুঝছেন নি? মনে করেন যে আন্নে যদি নিজেরে 18 মনে করি চলে আসেন এনে হানিমুন করার লাই, এটাই আপনার জন্য হানিমুন হয়ে যাবে, বুঝছেন নি? না না ভাই, তারপর একটা বয়স তো আছেই। বুড়া বয়সে কি কেউ হানিমুনে আসে? আঙ্গুলো তো বাঙালিরা আয় না, কিন্তু বিদেশে ঠিকই আয়, বুঝছেন নি? এক বিদেশি দম্পতি 100 বছর বয়সের সোম এতারা হানিমুনে গিয়ে বিশ্ব রেকর্ড করে ফেলছে, বুঝছেন নি? কি বলছেন ভাই, এই ঘটনা কি সত্যি নাকি? আয় আন্নার লগে মিথ্যা কথা কিল্লাই কমু কন্ত দিই। ওই যে যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য আছে পেনসিলভেনিয়া, বুঝছেন নি? এখানে বৃদ্ধাশ্রমে 2 বৃদ্ধ বিদ্যা নবদম্পতি, হ্যাঁ কি করছে, হাতের একজন বয়স হইতেছে কি 100, আরেকজনের বয়স হচ্ছে 102। একজন যে প্রেমিক, হ্যাঁ নাম হয়েছে গিয়া বার্নি লিটম্যান, আর প্রেমিকা হলে মর্ন ফিটারম্যান না কি যেন একটা নাম, বুঝছেন নি? হাতেরা সিদ্ধান্ত নিয়েছে 100 বছর পার হওয়ার পরে হাতে গো প্রেম পূর্ণতা পাওয়ার জন্য হানিমুন। বাহ ভাই, আপনি তো দারুণ একটা ঘটনার কথা বললেন। এদের এই ঘটনা তো ওই আমাদের বাংলার যে শিরি ফরহাদ, তারপর লাইলি মজনু, এদের ঘটনাকে হার মানায়। কিন্তু ভাই দেখেন, ওরা এত বয়সে এসে 100-র উপরে বয়স হয়ে গেছে, সেই বয়সে গিয়ে ওরা হানিমুনে যাচ্ছে। আর আমরা এই বয়সেও আমাদের যে স্ত্রী আছে তাদেরকে এখানে নিয়ে এসে শান্তি পাচ্ছি না। ওদের জীবনে কত শান্তি, প্রেম, ভালোবাসা, আর আমাদের জীবনে অশান্তি আর অশান্তি ভাই, শান্তিই নাই। শোনেন ভাই, বেশিরভাগ বাঙালি মাইয়ারা এত গো স্বামীরে শান্তিতে থাকতে দেয় না।
আরে আর দাম দিব মূল্য দিব এটা তো অনেক পরে। ভাই আপনি 100% কারেক্ট, আপনার এই কথার সাথে আমি সহমত। আই না বুঝলাম না, তুই তো আর জামাইরে যেমনি টাইট দেস, এটা তো ঠিক না। শোন, তোর একটা কথা কই, বেশি টাইট দিলে কিন্তু রশি ছিঁড়ে যায়, এটা মনে রাখ। শুন বোন, বেশি টাইট দিলে যে রশি ছিঁড়ে যায় সেটা আমিও জানি, কিন্তু জামাইকে কন্ট্রোলে রাখার জন্য আমার যা প্রয়োজন আমার তা করতে হয়। কন্ট্রোলে রাখা মানে বুঝলাম না। কন্ট্রোলে রাখতে হবে না, তুই তো জানোস না সে পারে না তার আত্মীয় স্বজনের জন্য পুরো জান দিয়ে দেয়, অথচ সংসারের দিকে তাকায় না। আত্মীয় আত্মীয় করতে করতে সংসারের কোনো খোঁজ খবর নাই, আর সে মনে করে তার আত্মীয় স্বজনরা তার সকল বিপদে হেল্প করবে। আর হয়েছে কি জানোস, পুরাই উল্টা। অথচ আমার জামাই যখন বিদেশে গিয়ে এতগুলা টাকা ধরা খাইলো, তখন তাদের কান্নাকাটি হাই হুতাশকে দেখে। যদি এই ঢংটা একটা বার দেখতে পারতি তাহলে খালি বলতি। তার দুলাভাইয়ের কাছে টাকা চাইছে, তার দুলাভাই কি বলে জানোস, তার নাকি ব্যবসা ভালো যাইতেছে না, সে আমার ননদের কাছ থেকে টাকা নিয়ে নাকি কর্মচারীদের বেতন দিতেছে। তার একটা খালা আছে কোটি কোটি টাকার মালিক, তার কাছে যখন হেল্প চাইছে সে কি বলে জানোস, তোরে যদি আমি দেই তাহলে আমি কি খাবো। অথচ একটা মজার বিষয় শোন, তার কোনো সন্তানই নাই, মহিলা নিঃসন্তান। আরে আত্মীয় স্বজন গুলা না এমনই হয়, দুনিয়ার স্বার্থপর। আচ্ছা, তোর জামাইন কি করে? যেটা শিখছে ওইটাই করে। আল্লাহ তাআলার দোয়ায় এখন আমরা অনেক ভালো আছি। অথচ সবাই কি মনে করছিল জানোস, মনে করছিল আমার জামাই ঘুরে দাঁড়াইতে পারবে না, কিন্তু সৃষ্টিকর্তা চাইলে না সবকিছুই সম্ভব। ঠিকই কইছিস রে, ওই সৃষ্টিকর্তা আছে দেখেই তো পৃথিবীটা এমন সুন্দর। আচ্ছা, নেপালে তোরা আসছিস কয়দিন? এখন যাওয়ার তেমন কোনো একটা প্ল্যান নাই, যতদিন মন চায় থাকবো, ঘুরবো, খাবো। ওমা গুমা, খেয়াল নাই তোর জামাই যে চাকরি করে, হেতে প্রবলেম করবো না, সমস্যা হইতো না? আরে সমস্যা হবে কেন, আমার জামাই তো অনলাইনে ব্যবসা করে। অনলাইনে ব্যবসা যে কোনো জায়গা থেকে করা যায়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। কেন তুই জানতি না এটা? আরে আই কেমনে জাইনু, তোর জামার মতো কি আর জামাই অনলাইনে বিজনেস করে জাইনু? পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ আর সুবিধাপূর্ণ ব্যবসা হচ্ছে অনলাইন ব্যবসা। যেটা করতে পারে তার জন্য অনেক সুবিধা, আর যে বুঝে না তার জন্য মহা বিপদ। এরই তো কথা, যেই কাম আই বুঝি ন ওই কাম তো যাই করতে যাই, এর চেয়ে বড় বিপদ আর কিছু হইতে হারে না। সব বুঝা শুই না কাম কাজ করন লাগবে। আমরা তো এখানে, ওরা কই গেল? আর জামাই যেমনই হোক, হ্যাতেনের বউরে এই বিদেশের মাটিতে একা রাখি কোনো হানে যাইব না, আশেপাশে কোনো আছে। আচ্ছা চল গিয়ে দেখি কই কি করে। চল। মিয়া ভাইরে দেখা মনে হইতেছে অনেক আনন্দ ফুর্তির মধ্যে আছেন। আপনি বাংলাদেশি নি? আমার কথা শুনে আপনি বুঝতে পারতেছেন না আমি বাংলাদেশি না নেপালি। আচ্ছা বুঝছি, তা আপনি জানতে চাইতেছেন আমি আনন্দের মধ্যে আছি না ফুর্তির মধ্যে আছি নাকি দুঃখের মধ্যে আছি, জানি না আপনি কি করবেন। তা বলতে পারেন এক প্রকার কিউরিসিটি। অন্যের বিষয়ে ইন্টারফেয়ার করা কি আপনার ঠিক হইতেছে নি? হ্যাঁ, ইন্টারফেয়ার করা ঠিক হইতেছে কিনা সেটা বলতে পারবো না, তবে আপনি সংসার জীবনে কতটা সুখী সেইটা বোঝার চেষ্টা করতেছি। হ্যালো মিস্টার, আপনার দেশই ঠিক আছে, আপনারা স্পষ্ট করে আমি বলি দেই, আপনি অন্যের ব্যাপারে নাক গলায় চাইবেন না, বুঝছেন নি? মিয়া ভাই কি মাইন্ড করলেন? না মাইন্ড করবো কিল্লাই, আনলে না আসুম আমি, আপনারা চিনি না জানি না, আর ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, আমি মাইন্ড করতাম না। না, আপনি কিন্তু শুধু শুধু রাগ করতেছেন আমার উপর। আপনি রাগ করার মতো কথা বলবেন, আমি রাগ করতাম না নাকি? হ্যাঁ, আপনি এনতে চলে যান, নালি পরে কিন্তু আমি পুলিশ ডাকবো। হ্যাঁ, পুলিশ ডাকে আপনারা কিন্তু চালান করে দিব। ছি 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 ভাইজান, কথায় কথা পুলিশ ডাকল লাগবো কিল্লিগা, এটা তো মেয়ে মানুষের কাজ। আপনার সাহস তো কম না, আরে আপনি মেয়ে মানুষের সাথে তুলনা করতেছেন, মিয়া ফাজিল। মিয়া ভাই, আপনি মানুষটা দেখতে যতটা সহজ সরল, বাস্তবে কিন্তু ততটা না। আপনি বাঁচি গেছেন খালি বিদেশ, দেশে হইলে আপনার যে কি হাল করতাম আপনি চিন্তা করতে পারতেন না, বুঝছেন নি? আহা, হানিমুনে আইছেন তো, হানিমুনে আইসা এতটা রাগ করা ঠিক না। এই বেয়াদব, তোর কাছ থেকে জানতে হবে নাকি কোনটা ঠিক না ব্যা ঠিক? ফাজিল, হ্যাঁ, তোরা বিষা দিছে কিল্লাই? হ্যাঁ, তুই তো একটা বেয়াদব, তুই তো বৈধভাবে আসস নাই, তুই চুরি করে আসছস, আমি কনফার্ম। দেখেন ভাইজান, এটা কিন্তু আবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। আমি কি তোর লগে প্রথম কথা বলছি? হ্যাঁ, মাতাল এ ফালতু লোকের লগে আমি কথা বলতেছি কিল্লাই? পাউল পানে হ্যাঁ, যার জন্য করেছি রে, হ্যাঁ কয় সুর, মাঝরাই তো উঠেই কয় হয়ে গেছে ভোর। হ্যাঁ, আরে বন্ধু আর বলিস না, কি যে সুন্দর জায়গা। আজকে যখন বের হয়েছি তোর ভাবিকে নিয়ে, হ্যাঁ নাগরকোটে,
তখন কি হয়েছে শোন, পুরো মেঘ এসে আমাদেরকে ঘিরে ধরেছে, মনে হচ্ছে যেমন গ্রীষ্ম থেকে শীত হয়ে গেল। কি যে সুন্দর প্রকৃতি রে বন্ধু। হুম, হ্যাঁ হ্যাঁ, তোর ভাই ভালো আছে। আচ্ছা শোন, আমি দেশে এসে তোকে কল ব্যাক করবো, ঠিক আছে? আচ্ছা রে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখছি। আরে সবাই তো পাগল হয়ে গেছে বুঝছো। শোনো না, আমার অনেক টায়ার্ড লাগতেছে, আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ি মানে? এই এত সুন্দর জায়গায় এসে তোমার ঘুম পায় কি করে? আরে ঘুম পাবে না কেন? আজকে কি আমরা কম হাঁটছি? জীবনে এত হাঁটা আমি প্রথম হাঁটছি। অন্তত ডিনারটা করে এসে তারপর ঘুমাও। আমার না খাওয়ার কোনো ইচ্ছা নাই, তুমি খেয়ে নাও। তোমাকে রেখে আমি ডিনার করব, এটা তুমি ভাবলে কি করে? তুমি যদি না খাও তাহলে কিন্তু আমিও খাবো না। আরে তুমি বাচ্চা ছেলেদের মতো বায়না ধরতেছো কেন? আজকের জন্য মাফ করা যায় না? না, মাফ করে দেওয়া যায় না। তুমি না বড্ড বেশি নাছোড় বান্দা। তুমি খেয়ে আসলে কি হইতো? মহাভারত অশুদ্ধ হয়ে যেত। মহাভারত অশুদ্ধ হবে কিনা তা আমি জানি না, তবে আমার স্ত্রী না খেয়ে থাকবে এটা আমি মানতে পারবো না। তুমি না একটা পাগল। হ্যাঁ অবশ্যই আমি পাগল। আমি যদি পাগল না হতাম তাহলে তোমার মতো একটা পাগলির সাথে কি সংসার করতে পারতাম? তোমার এই পাগলামির জন্য আমি তোমাকে এত ভালোবাসি। এখন তাহলে তাড়াতাড়ি চলো, ক্ষুধায় না আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আর বেশি দেরি হলে দেখা যাবে ওই রেস্টুরেন্টে গিয়ে দেখবো যে শুধুমাত্র থালাবাটি পড়ে আছে। সমস্যা কি? ওই রেস্টুরেন্টে খাওয়া নাই তো আমরা অন্য রেস্টুরেন্টে গিয়ে খাবো। এই তুমি কি আজকে দুপুরের ওয়েদার দেখো নাই? যখন আমরা দুপুরবেলা বের হলাম আকাশ পুরো পরিষ্কার, কিছুক্ষণের মধ্যে মেঘ এসে যখন আমাদেরকে ঘিরে ধরলো, কি লেভেলে ঠান্ডা লাগলো। আর এখন এই রাতে যদি বেশিক্ষণ বাইরে থাকি তাহলে ঠান্ডায় জমে না বরফ হয়ে যাবে। রুমের মধ্যে কিন্তু একদম বোঝা যাচ্ছে না যে বাইরে এত ঠান্ডা। তা ঠিক। আচ্ছা শোনো না, চলো আমরা বাইরে যাই। বাইরে গিয়ে আজকে সারা রাত পাহাড়ে বসে চাঁদের আলো দেখে প্রেম করতে করতে কাটিয়ে দেবো। স্যার মনে হয় আজকে অনেক রোমান্টিক মুডে আছে, তো বরফ হওয়ার জন্য বাইরে না গিয়ে রুমের মধ্যে তো রোমান্স। কি ব্যাপার, রাতের বেলায় জিম করতেছেন? ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু হোটেলের মধ্যে তো খুব সুন্দর একটা জিম আছে, সেখানেও তো করতে পারেন। আপনি কি এই হোটেলে চাকরি করেন? আমাকে দেখি কি আপনার মনে হয় আমি হোটেলে চাকরি করি? না, আপনার কথা শুনে তো সেরকমই মনে হচ্ছে। যদি আপনি হোটেলে চাকরি না করে থাকেন, আমি হোটেলের ভিতরে জিম করি আর হিমালয় পর্বতমালার এভারেস্ট চূড়ায় বসে জিম করি, সেটা একান্তই আমার বিষয়। সেটা দেখার দায়িত্ব নিশ্চয়ই কর্তৃপক্ষ আপনাকে দেয়নি। বুঝতে পারছি। হানিমুনে এসে ওই প্রকার যন্ত্রণা নিশ্চয়ই ঘুমাতে পারেননি, তাই না? এই আপনাকে কে বলেছে যে আমার ঘুম হয় না? আপনার চোখ ঘুমে লাল হয়ে আছে, যে কেউ দেখলে ভাবতে পারে আপনি নেশা টেশা করছেন। আচ্ছা আমার চোখ লাল হয়ে আছে, ধরেন আমি নেশাই করি। আমি যদি নেশাও করি তাতে কি আপনার কোনো সমস্যা আছে? না, আমার সমস্যা থাকতে যাবে কিসের জন্য? শোনেন ভাই, আমার সাথে এখানে আজাইরা পেঁচাল না পেরে আপনি আপনার ওয়াইফের কাছে যান, তাতে করে আপনার শরীর আর মন দুইটাই ভালো থাকবে। কি বুঝা গেল আমার কথা? বুঝছি, খুব ভালো মতোই বুঝছি, কিন্তু দাদা এখানে সামান্য একটু কারেকশন আছে, মিস্টেক। কি মিস্টেক? বউ যদি থাকতো তাইলে না আমি তার কাছে যে আমার সুখ দুঃখের আলাপ পারতাম, বই তো নাই। তাহলে যে এই যে আমার সাথে এখানে পেঁচাল পারতেছেন, আপনার ভাষায় সুখ দুঃখের আলাপ করছেন, আমাকে কি আপনার বউ মনে হচ্ছে? আমি একটা ছেলে হয়ে আপনার মতো একটা ছেলেকে বউ মনে করতে যাব কিসের জন্য? ও ভাই, আমার কি আপনার সমকামী মনে হয়? আপনি সমকামী না, আপনি সমকামীর চেয়েও বেশি কিছু। আপনার চরিত্রে ভেজাল আছে। আমার চরিত্র ভেজাল আছে মানে? আমার চরিত্র দেশি গরুর খাঁটি দুধের মতো নির্ভেজাল। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনার দেশে নিয়ে এই সব কিছু প্রমাণ সহ বুঝাই দেব। আমার প্রমাণ দেখার কোনো প্রয়োজন নাই, আপনি যেখান থেকে আসছেন সেখানে যেতে পারেন। এটাই তো সমস্যা, একলা মানুষ কোথায় যাব? আপনি যেহেতু একা, তাহলে হিমালয়ে চলে যান, সেখানে আপনার মতো অনেক ভবঘুরে পেয়ে যাবেন। নেপালেই তো আছেন, এখান থেকে তো আর খুব একটা দূরে না। হিমালয়ে যেতে তো আমার কোনো আপত্তি নাই,
কিন্তু আমি যে ঠান্ডা সহ্য করতে পারি না। সাধু সন্ন্যাসীদের ঠান্ডা কিচ্ছু করতে পারে না। আপনি ট্রাই করুন, আমি নিশ্চিত আপনি পারবেন। ভাই রে, রাখালের কাজ কি বিসিএস অফিসার দেওয়া হয়? আমার অবস্থা হচ্ছে সেরকম। আমি বিভিন্ন জায়গায় ঘুরা ঘুরা খবর নিয়ে আসি কোথায় কি হইতেছে। বাই এনি চান্স আপনি কি ডিটেকটিভ নাকি? ডিটেকটিভ মানে? ডিটেকটিভ মানে হচ্ছে ওই যে লোকাল ভাষায় বলে না টিকটিকি। আমাকে আপনার ডিটেকটিভ মনে হওয়ার কারণ? ওই যে বললেন ঘুরে ঘুরে দেখে আসি। নাদিম সাহেব, কিউরিওসিটি থাকা ভালো, কিন্তু অতিরিক্ত কিউরিওসিটি শরীর মন দুইটার জন্যই হানিকারক। এই যে ভাই, এই যে আরে শুনুন, এই আমার কথা শুনুন। অদ্ভুত লোক তো। এই লোক আমার নাম জানলো কি করে? এই তো অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না। 100% এর ভিতরে ঝামেলা আছে। ভাই, বাইরে থাকা যাবে না, আমি আমার বউর কাছে যাই। বউ, ও বউ। কি রে, তোরা না খেয়ে এরকম করে বসে আছিস কেন? আরে তোর জামাই তো অন পর্যন্ত আইলো না, এটা খারাপ দেখে না হ্যাঁ সারাই আমরা যদি একটা খেয়ালাই। শুন, এত ফর্মালিটিস দেখানোর কিচ্ছু নাই। সে দেরি করে আসলে সে খাবার খাবে না। না ব্যাপার হচ্ছে কি বুঝছো নি, এই একটু ট্যুরিজম না বলতে মিলেমিশে না, আমরা খাইবো না, এতে খাইবো না, জিনিসটা অড লাগে, ভালো লাগে না, বুঝছো নি? অনেক অড লাগে, হ্যাঁ না আয়ু ফেয়ারি খাইম। আচ্ছা ধর, ওই সারাদিনও আসলো না, তাই বলে কি আমরা সারাদিন না খেয়ে থাকবো? কাকে নিয়ে কথা হচ্ছে শুনি? কাকে নিয়ে আবার? তোমাকে নিয়ে কথা হচ্ছে। বিদেশে এসেও তোমার সময় কেনার হইল না। আরে সময় জ্ঞানের কথা আসছে কেন ভাইয়া? হয়েছে কি শুনেন, মানে আমি ওই সকালবেলা হাঁটতে হাঁটতে বের হয়েছি, বের হয়ে দেখলাম যে আশেপাশে সবাই খুব ফিট অ্যান্ড ফাইন, তাই একটা স্কুটি নিলাম। স্কুটি নিয়ে আশেপাশে মনে করেন যে কাঠমান্ডুর অনেক জায়গায় ঘুরলাম, ঘুরতে ঘুরতে ভক্তপুর পর্যন্ত গিয়েছি। দেখলাম যে সরকার এখানে জায়গায় জায়গায় হচ্ছে আপনার ওই এক্সারসাইজ করার জন্য ওপেন জিম বানিয়ে রাখছে। তখন আমি বুঝতে পারলাম যে আমাদের দেশের মানুষজন শুধু তো খালি খাবার 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 করে, আর খাবার খায় আর মোটা হয়, শরীর কিন্তু ফিটও না ফাইনও না। দেখুন ভাইয়া, সুস্থ থাকার জন্য কিন্তু ব্যায়ামের খুব প্রয়োজন। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, আমরা তো সারাক্ষণ খালি খাবার খাবার করি, শরীরের অবস্থা দেখছো, কম খেয়ে একটু এক্সারসাইজ করো, বুঝছো? এই শুনো, এখানে এসো কি তোমার জগিং আর ব্যায়াম করতে হবে? হ্যাঁ, আর এত জ্ঞান দিতে হবে? আন্নের সাথে আমি একদম একমত, বুঝছেন নি? আঙ্গ ছোটবেলায় মনে করেন মাঠ ঘাট সব খালি, অত বিল্ডিং ছিল না, কি সুন্দর লাফায় লাফায় দৌড়ায় দৌড়ে বড় হয়েছি, বুঝছেন নি? প্রকৃতির সন্তান ছিলাম। আর এখন আঙ্গুর পোলা পাইন, মানে আঙ্গুর মানে বাতিজারা আর কি। হ্যাঁ থেকে তো মনে করেন যে জায়গাই নেই, এতটা খেলবো গুনে। ঢাকা শহরে কোনো জায়গা আছে নি, এখন উপায় নাই। আর আসছে মোবাইল, এই মোবাইলের মধ্যে সারাক্ষণ বসি বসি গেম খেলে, ওই সেট করে, ওই ইউটিউব দেখে। হ্যাঁ তারা যেভাবে ইউটিউব মনে করেন মোবাইল দেখতেছে, কয়দিন পরে চোখ যাইব, মনে করেন ব্রেন যাবো, সব কিছু নষ্ট হয়ে যাবো, বুঝছেন নি? ব্রেন তো খাই ফেলছে, একদম খাই ফেলছে বলে মানে। খালি যে বাচ্চাকে দোষ দিতেছো তা কি হইব নি? অনকার যুগের বড় মানুষরা তো দিয়ে হারাটা দিন মোবাইলে ফেসবুকে বই থাকে, এটা কিন্তু বড়গুলো গিয়ে অনেক ক্ষতি। আর প্রযুক্তি, এই যে বিজ্ঞান, এটা তো মানুষের উপকারের জন্য আইছে না, কিন্তু আমরা কি করতেছি, আমরা এটার অপব্যবহার করতেছি। আর এখন একটা নতুন একটা সফটওয়্যার না কি যেন আইছে, এআই নাই কি আই, আল্লাহ এতে যা শুরু করছে, আনলকে দেখা যাবো আনলকে এক মাইয়া যোগ করে দিছে, আর বউর লগে সংসার শেষ, বুঝছেন নি? আন্নের লগে দেখা গেল একটা মাইয়া যোগ করে দিয়েছে, আন্নের সংসার শেষ। দেখতে বুঝতেই পারতেন না আন্নের লগে এই মাইয়া কি আসল নাকি, এআই দিয়ে মাইরে দিছে, বুঝছেন নি? বাউ রে বাউ, মাথার ভিতর তো মেলা বুদ্ধি। হ্যাঁ, আবার সত্যি সত্যি ডেটিং এ গিয়ে আমার কাছে কেউ ছবি পাঠাই দিলে কইয়া দিবা নিজে রে এই দিয়ে তৈরি? না না না, ইয়াকো আর কি স্বভাব কি করো না কো আনে। আচ্ছা আচ্ছা ভাইয়া শোনেন, অনেকক্ষণ তো আপনারা অপেক্ষা করছেন, এখন তাহলে একটা কাজ করি, খাবার অর্ডার দেই, খাবার অর্ডার দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা ধরেন ওই ঘোরার জন্য বের হয়ে যাই। তা না হলে আবার এই যে ক্ষুধা বেশি লাগলে না, পরে দেখা যাবে যে আমার কিলানো শুরু করবে। তোমার জন্যই তো এতক্ষণ বসেছিলাম, নাহলে এতক্ষণ খাবার খেয়ে সব বসে থাকতাম।
সরি 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 সরি। আর এত সরি করা লাগবো না। ওকে ডান, ঠিক আছে। আচ্ছা শরীর পর্যায়ে শেষ হলে অনেক দুধে খাবার অর্ডার করি নাকি? ওরে আল্লাহ রে, খাবার অর্ডার করবা মানে পেটের ভিতরে হিন্দু ধরে ধরে শুরু করছে, খিদায় শেষ। ভাইয়া আমি অর্ডার করছি, আমি যাচ্ছি। আচ্ছা ওয়েটার। বুঝলেন ভাই, জীবন মানেই প্যারা, মৃত্যু ছাড়া মনে হয় না এই প্যারা শেষ হইব। না আন্নে কি কোন ভাই, আমি তো বুঝে আসছি, শুনে আসছি জীবন মানে সুন্দর, আন্নে বলছেন প্যারা, কেমন করি? কেমন ভাই শুনেন, ছোটবেলায় ভাবতাম পড়ালেখা হচ্ছে সবচেয়ে বড় প্যারা। ভাবছিলাম যে পড়ালেখা শেষ করলে আমার আর পাইকে, তারপর যখন পড়ালেখা শেষ করলাম তারপরে চাকরি বা ব্যবসার প্যারা, তারপরে আবার চাকরি করে যখন টাকা পয়সা কামাইলাম তখন শুরু হইলো বিয়ার প্যারা। ভাই প্যারায় প্যারা না আমার জীবনটা সারা বেড়া হয়ে গেছে। আন্নে এক কাম করেন, আন্নে সুন্দর করি প্যারা নিয়ে একটা বই লেখেন, বইয়ের নাম হবে নেপালে এসে বইয়ের প্যারা। ভাই আপনিও আমার সাথে মজা নিলেন। বাবা এই গল্প নিয়ে শুনবেন, আপনি মনে করেন পৃথিবীর মধ্যে যত প্রকার প্যারা আছে এগুলি নিয়ে যদি কোনো গল্প বা উপন্যাসে তুলি ধরেন তাহলে মন্দ কি? হ্যাঁ না ভাই, এই এত লেখার মতো ধৈর্য আমার না। আচ্ছা মনে হয় মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ পর্বত শৃঙ্গ চীন আর নেপালের মাঝামাঝি মানে এটা অবস্থিত, তাই আইসি কিন নাই নেপালের সৌন্দর্য, এই যে প্রকৃতিক পরিবেশ এটাতে আনলে। হ্যাঁ আমি যদি এটা প্যারা মনে করি তাহলে তো প্যারা, না মনে করলি প্যারা না, তাই ভাই আপনি তো একটা সহজ বিষয়কে অনেক কঠিন ভাবে বর্ণনা করুন। ঘুরতে আসা, পাহাড় পর্বত দেখা, এগুলোর সাথে সেটা কিভাবে মিলে? ওনার জীবনটাকে সহজভাবে দেন, এখন সুখ সুখ লাগবে। আর আপনি যেভাবে ব্যাখ্যা করলেন তাইলে মনে করেন ঝামেলা হয়ে যাবে আর জটিল হয়ে যাবে, বুঝছেন? ভাই ঠিকই বলছেন, আপনার কথার সাথে আমি একমত। আচ্ছা শুনেছি নেপালে নাকি ভাল্লুকও দেখা যায়। হ্যাঁ থাকতে পারে, ভাল্লুক তো মনে করেন যে ঠান্ডা খুব প্রিয়, ঠান্ডার দেশে তাই ঠান্ডা পরে মেলা ঠান্ডা, সব বিঘে দিচ্ছি না, বুঝছেন? আচ্ছা চলুন ভাই যাওয়া যাক, গিয়ে দেখি আমাদের বউ মণ্ডলীরা এখন কি করছে। বাবির কাছে যাবেন নি? আবার প্যারা দিব না তো ভাই আপনি কিন্তু ভাই সময় সময় মজা নেন আমার সাথে। শোনেন ভাই কি আর করার বলেন, ওই প্যারা তো জীবনেরই ছোট্ট একটা অংশ। চলেন ভাই, চলেন আমার চলেন গন্তব্য তো এখানে, ওইদিকে যাওয়া ছাড়া উপায় নাই। কিরে এখানে থামলি যে? আরে জায়গাটা কি সুন্দর, একটু খাড়াই। আচ্ছা হুন না, তোর না একটা খালাতো ভাইয়া ছিল, কি জানি নাম? আমার তো অনেকগুলা খালাতো ভাই, তুই কোনটার কথা জিজ্ঞেস করতেছস সেটা বল। আরে ওই যে ওই খালাতো ভাই, যে ভাই তোর লেগে যে কলেজের ছাদেতে লাফ দিয়ে পড়ে গেল, আরে টিচাররা কি দৌড়াদৌড়ি হাসপাতাল নিয়া। ওহো, তুই রঞ্জুর কথা বলছিস? হ্যাঁ রঞ্জু, ওর কি খবর রে? ওলাডা তোরে পাওনের লেগা কত কিছু করলো, কি না করছে ক, শেষ পর্যন্ত তুই ওরেও সেকেন্ডটা দিয়া দিলি। কিরে তোর সই হানি কিল্লাই? আমি তো তারে ছ্যাঁকা দেই নাই, সে আমারে ছেড়ে চলে গেছে। কি? হায় খোদা, যে বেড়া তোরে এত ভালোবাসতো, তোর লেগা জীবনটা পর্যন্ত দিয়া দিছে, হ্যাঁ? আর হে বেড়ানি তোরে সেকা দিল। মানুষ কি অদ্ভুত, এই মানতে পারি না, পৃথিবীর মানুষগুলা কি অদ্ভুত। হ্যাঁ তুই কি একটু থামবি? আরে আই থামলে কি তুই ফেলে আসা অতীত ভুলতে পারবি? হ্যাঁ রঞ্জু আমাকে ছেড়ে অনেক দূর চলে গেছে, যেখানে মানুষ গেলে আর কখনো ফিরে আসে না। মানে রঞ্জু কি আর বাইসা নাই? একটা অ্যাক্সিডেন্ট, আমি আর রঞ্জু একসাথে বাইকে ঘুরতে বের হয়েছিলাম, একটা ট্রাক এসে আমাদের বাইকটাকে ধাক্কা মেরে আমাদেরকে ফালাই দিল। রঞ্জু স্পট ডেড। আমার জ্ঞান ফিরছে 1 মাস পরে। সবাই ভাবছিল আমিও বোধহয় মারা যাব, কিন্তু দেখ আমি দিব্যি বেঁচে আছি। কিন্তু রঞ্জু মারা গেল। আচ্ছা সরি, আমি তো জানতাম না, আমি জানলে তোরে হার্ট করার লাগে কষ্টের কথাটা জিগাইতাম না। থাক, প্রথম আমার অনেক খারাপ লাগতো, এখন আর লাগে না, সহ্য করে ফেলছি। ইটস ওকে। আর আমরা আসি না, তো জামাইটা কত বালবো, জামাই কাছে দেখছি। ভাইয়া এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর সাজাইছে তাই না? অনেক সুন্দর, ফাইন, খুব নিরিবিলি আছে, বুঝছেন?
এই লোকটা না ভাইয়া কয়েকদিন ধরে মনে হইতেছে আমাদের ফলো করতেছে। আরো মনে হইতেছে হাতের লগে আর কথা হইছে, কথা শুনি তো মনে হয়েছে এতে হাগল টাগল হইবে। না ভাইয়া, পাগল ছাগল কোনো কিছু না। আমার কেন জানি মনে হইতেছে আমাদের নিয়ে ওর কোনো খারাপ উদ্দেশ্য আছে। দড়ি ফেলি, আমার দেরি করতেছে কিল্লাই, বাস পাকিলা নিয়ে হাতেরে দড়ি ফেলি তো বুঝবো না কত দানে কত চাল, বুঝছেন নি? আমারও তো ভাইয়া তাই মনে হইতেছে। আপনি আর আমি একসাথে দড়ি চললেন চললেন দড়ি ফেলি। একেবারে চুপ, পালানোর চেষ্টা করলে কিন্তু একদম আড্ডি কেটে ভেঙে দিব। আগরে ফলো করছিস কিল্লাই, ফলো করছিস কিল্লাই, বুঝছি। আমি আপনার ফলো করুন কিসের জন্য? সত্যি করে বল তুই কে? আরে আমি মানে আমার নাম চিন্টু। এত চিন্টু পিন্টুর গোষ্ঠী কিলাই, তুই ভালো করি ক। শোন, আমি তো বুঝছি তো তুই কি করছিস। তুই এখন মনে কর যে বাংলাদেশ থেকে মনে আকাম কুকাম করি এনে চলি আসছস। সত্যি করে ক কিয়া। ভাই প্লিজ আমার কথাটা তো শুনবেন আপনার আগে। তোর কথা আমি কি শুনবো? তোর কথা কি শুনবো ভাইয়া? আমার কি মনে হয় জানেন, ওরে মাইর দেওয়া দরকার, মাইর দিলেও সত্যি কথা বলবো। হ্যাঁ এই আপনারা দুজন কি পাগল নাকি? হ্যাঁ এতে পাগল কি আরে, তোর ইচ্ছা মতো বোমালে তুই ভাইয়া পাগল বলছে না? তাহলে পাগলের পাগলামি দেখানো দরকার না? তোরে দূর দোস্ত আমার বাসায় পাগল থেকে আমার বাসা তো না। দোস্ত থেকে বাসা কিল্লাই আর বড় তুই দোস্ত করছিস। এই বন্ধ, এই তোর বন্ধামি শুনে তো মনটা চাইতেছে। আরে ছাড়ো এই চিন্টু। হ্যাঁ চিন্টু নি। হ্যাঁ কে? চিন্টু। কোন চিন্টু পিন্টু? আরে আগো বন্ধু চিন্টু। কি রে তুই এনে কবে আইছস? অল্প কিছুদিনের জন্য দেশে আসছি। আসার পর জানতে পারলাম তোরা নাকি শশামি নেপালে আসছিস হানিমুন করতে। তাই তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি চলে আসলাম। আসার পর আবার চিন্তা করলাম যে আমার দুলাভাই দুইটা কেমন, মানুষ হিসেবে কেমন, তাদের ব্যক্তিত্ব কেমন, সেটা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি। এখন হ্যাঁ পরীক্ষা করতে গিয়ে আমার অবস্থা যা হয়েছে, এখন আমার নিজেরই আড্ডি কুটি পরীক্ষা করানো লাগবে রে। এমন করে কেউ কাউরে মারে? মানুষের একটা ডিসিশন নেওয়ার আগে তো একটু চিন্তা করে। আচ্ছা আরে তুমি কও, হ্যাঁ যে তোমার বন্ধু, আরে বলবো না আঙ্গুরে বলবো না, হ্যাঁ কি করছে আর জেনে যায় পিছন ফলো করতেছে গোয়েন্দার মতো। আমি কি হারতাম? সরি ভাই, বেশি লাগেনি তো? যেভাবে মারছে না আমারে, একটা ভাইরে কি মাটিতে পড়ছে, সব তো পড়ছে আমার গায়ের উপরে। চিন্টু তুই না এখনো কোনো পরিবর্তন হইলি না। তুই যদি আমাদেরকে আগে থেকে বলতি তাহলে তো আমরা নেপালে সবাই একসাথে ঘুরতে পারতাম। আর বলিস না, অতিরিক্ত কিউরিসিটি থাকলে যা হয়। আচ্ছা আপনি কিছু মনে করেন না, আপনি উত্তম মাধ্যম তো কিছু খাইছেন, আনের আগে ডাক্তার কাছে নিয়ে যাই, কোনো প্রবলেম হচ্ছে কিনা দেই, বুঝছেন নি? না 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 সমস্যা নেই, আপনারা কোল থাকেন, একটু পরে আমি এমনিতেই ঠিক হয়ে যাব। আরে বাবুরে, ডাক্তারের কাছে যাইতে তোর সমস্যাটা কি শুনি? এই তো তোরা হানিমুনে আসছস, তোদের এই সুন্দর মুহূর্তগুলো আমি নষ্ট করতে চাই না। আর ওই হুন কি হয়েছে আসল ঘটনা? শিলা যে ওর হাজবেন্ডের নিয়ে নেপাল আইছে, এইটা তো আমরা জানি না। হঠাৎ করে নেপালে দেখা হয়ে গেছে, এরপর হোটেলে আইছি, হোটেলে আই দিয়ে আমরা একই হোটেলে উঠছি। এখন তো আবার তুইও আয় পড়ছিস, তাহলে ভালোই হলো, আমরা সবাই মিলে এক লগে ঘুরবো। হ্যাঁ কিন্তু একটা সমস্যা আছে, আমরা তো কাপল, এত এক মানে সিঙ্গেল পার্সন। এক কাম করি, আপনারা নেপালে একটা সুন্দর মাইয়া দিয়ে বিয়ে দিয়ে দিই, আমরা তো শালার মতো আমরা মুরব্বীর সাথে দিয়ে দিই, তাহলে পরে কাপল হয়ে গেলেন আমরা সকলতে মিলেমিশে ঘুরলে মারি। তাহলে তো ভালোই হয়। চিন্টু তো এখনো বিয়ে করে নাই, চিন্টুর বিয়েটাও হলো, নেপালে আমাদের একটা আত্মীয় হলো, আমরা 3 কাপল মিলে একসাথে হানিমুন করতে পারবো। ও নেপালে মনে হয় পুলার অভাব পড়ছে। হ্যাঁ নেপালের যে মেয়েগুলো আছে হ্যাঁ বাপ মা আমার লাগে হ্যাঁ বিয়া দেওয়ার লেগে বৈশা রয়েছে। আরে তুই খালি একবার রাজি হ, বাকিটা আমরা বুঝিলুম। একদম ভাইজান, প্লিজ আপনি বিয়েতে রাজি হয়ে যান। ভাইয়া আপনি একটা কথা শোনেন, আমরা তো হানিমুনে আসছি, বুঝছেন নি? দরকার বললি হানিমুন আরো ডেট বাড়াই দিব, তারপরে আন্নের বিয়া জন হইব, আই আন্নের উকিল বাপ আমু। হানিমুনে আসে উকিল বাপ। আর বান্ধবী যে উকিল মা।